গাইজ, আমাকে কি খুব সুন্দর লাগছে? মেকআপটা খুব ভালো লাগছে, খুব সুন্দর ড্রেস না? বাট প্লিজ আমার দিকে আজকে তাকিও না, কারণ আজকে আমি তোমাদের এমন একটা টিপস দেবো না যেটা যদি তোমরা ফলো করো তাহলে রেপের মতন এত জঘন্য জিনিসের মুখে তোমাদের কখনো পড়তে হবে না। সবচেয়ে প্রথম না, মেয়েরা তোমরা নিজেদের ভুলটা প্লিজ বোঝো। দেখো, জাস্ট আমাকে দেখো, কি একটা টাইট রিভিলিং একটা ড্রেস পরেছে, এত বডিকন ড্রেস। এইভাবে ড্রেস পরে কখনো এত লোকের সামনে আসতে আছে? হ্যাঁ, তোমাদের দোষ। তোমরা এই রিভিলিং ড্রেস পরো, ডিপ নেক ড্রেস পরো, এত সাজো গাজো, ডার্ক লিপস্টিক দাও। এইসব করলে তো ওদের মনে হয় না যে ওদের আমরা নিমন্ত্রণ দিচ্ছি, ওদের পুরো হক আছে যে ওরা আমাদের রেপ করতে পারে। তো এটা আমাদের দোষ, আমাদের দোষটা মানতে শিখো। এরকম আমি তো অ্যাটলিস্ট আজকে ডিপ নেক পরিনি। আজকালকার মেয়েগুলোর কি হয়েছে, এই ডিপ ডিপ নেক পরে, ব্যাকলেস পরে। নো, ইউ শুড নট ওয়্যার দিস। তোমরা এইসব পড়বে না, ঠিক আছে? নালে ওদের তো উচকে যেতে পারেই না, ওদের লালস লেগেই যেতে পারে, ওদের মনেই হতে পারে যে না, এই মেয়েগুলোর সাথে আমরা রেপ করতে পারি না। কিরকম রিভেলিং একটা টাইট বডিকন ড্রেস পরেছি, ভুলটা আমারই। তোমরা পরে চেঞ্জ করো, প্রথম তো আমি নিজেকে চেঞ্জ করি। এরকম রিভেলিং বডিকন ড্রেসেস আর পরবো না। থেকে আর এত সাজবো না। কোন লিপস্টিক দেবো, কি দরকার? হ্যাঁ, লাগাও না এত লিপস্টিক। এত সেজে গেছে, আমার এই ঠোঁট দেখে বান্দা যদি ভড়কে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না, তো আমি লিপস্টিক লাগানো ছেড়ে দেবো? কি দরকার? আমার জন্য যদি কেউ মানে নিজেকে কন্ট্রোল না করতে পারে, তো নিজেকে আমিই কন্ট্রোল করে নেবো না? না, ওকে না, নো লিপস্টিক ফ্রম টুডে, ওকে? সামনের মানুষটাকে একদম আমরা ভড়কাবো না মেয়েরা। রাত্র 8টার পরে এত সেজে গেছে মেয়ে মানুষ হয়ে যদি আমি ঘুরতে বের হই রাস্তায়, তাহলে বুঝতে হবে না যে সামনের ছেলেটা নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তো ছেলে মানুষ। হ্যাঁ, আর আমি যদি এত সেজে গেছে রাত্রে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুরতে থাকি, কাজেই যাই ভালো, তাহলে তো ওই সামনের ছেলেটা মনে হবে না সিগন্যাল দিচ্ছি উই আর অ্যাভেলেবেল। তাহলে আমাদের তো রেপ হতেই পারে, উই আর রেপ প্রোডাক্ট। আমাদেরই আরও কি বলবো, সিনসিয়ারলি হাঁটাফেরা করা দরকার ছিল। 6টা বাজতে বাজতে মেয়ে মানুষ কেন বাড়ি চলে আসলাম না বলুন তো? আমাদেরই দোষ, সব আমাদের দোষ। আজকের থেকে যতই কাজ থাকুক, রাত্রে 8টার পরে ঘর থেকে বের হব না, বাস। কাউকে উচকে দেবো না যদি ওরা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আমাদেরই তো দরকার, বলুন? আমরা মেয়ে হয়েছে নিজেদের ঘরে বন্দি করে রাখবো? হ্যাঁ, তাই করবো, কেমন? আর কথা বলছি, আরে এত রাত্র হয়ে গেছে। দেখুন, এই যে এতটা মানুষ আমাকে দেখছে, চুলটা বেঁধে ফেলি। দেখুন, চুলটা বেঁধে রাখুন, ঠিক আছে? চুল খোলা দেখলে না ওরা মানে ঠিক আছে না, বেঁকে যায়, বুঝতেই তো পারছেন। চুল বেঁধে রাখুন, কোনো মতে ওদেরকে বেঁকানো যাবে না। চুল বেঁধে রাখুন, এভাবে করে ওদের রেপ করার জন্য আপনি উচকাতে পারেন না, তার জন্য কিন্তু আপনি দায়ী। কি দরকার? চুল বেঁধে রাখুন, খোলা চুলে আপনাকে বেশি সুন্দর লাগবে, তাতে উচকে যাবে না, ফিলিংস একদম ভরকে ভরকে বাইরে চলে আসবে, তারপর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু দোষটা তার, সে রেপ করেছে। কিন্তু আপনি যে চুল খুলে তাকে বেঁকিয়ে আপনাকে রেপ করিয়েছেন, সেটা আপনি কি শিকার খাবেন? আপনাদের দোষ। আপনি মেয়ে হয়েছেন, চুল ঠুল বেঁধে রাখুন, নিজেকে আটকানো শিখুন। শুধু শুধু ছেলেদের দোষ দিয়ে দেয়। কি হয়েছে ভাই? হরমোনাল প্রবলেম না, আটকাতে পারেনি, কন্ট্রোল হয়নি। আপনাকে কে বলেছিল চুল খুলে ওর সামনে ঘোরার জন্য? আপনি অ্যাট্রাক্ট করলেন, এখন বেচারার দোষ। বেচারার রেপ করেছে বলে সে তো করতেই পারে ভাই, পুরুষ। আপনি কেন মেয়ে হয়ে চুল খুলে হাঁটবেন? মেয়েরা এতই যখন টিপস দিচ্ছি, এই টিপসগুলো মাথায় রেখো। আর হ্যাঁ, এই রিভিলিং কাপড়গুলো কিন্তু পরা যাবে না। হ্যাঁ, অ্যাজ এ দিদি বলছি, নিজেকে সবসময় ওড়নায় ঢেকে রেখো, ওড়নায় ঢেকে রেখো। যখন কিছু দেখাই যাবে না, তাহলে ওদের রেপ করার ইচ্ছাই করবে না। সুন্দর লাগছে না? দেখো, কিছু দেখাও যাচ্ছে না, তোমাকে ভদ্রও লাগছে, সংস্কারীও লাগছে। এইভাবে নিজেকে ঢেকে রেখো, তখন তোমার ক্যারেক্টার নিয়েও কেউ আঙ্গুল তুলবে না। তুমি একটা ভদ্র ঘরের মেয়েটা প্রুভ হয়ে যাবে, তোমার কাপড় জামা ভদ্র তো। আর তাহলে কি হবে বলো তো? যখন তোমার কোনো বডি অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, কারো লোভও হবে না তোমাকে দেখে, তাহলেই তো আর তোমার রেপ হবে না। আবার এত কালারফুল, দেখো না, তোমাদের বলতে বলতে নিজেই ভুল করে বসছি। প্রথম ট্রাই করছি তো। এত কালারফুল দুপাট্টা কিন্তু নেওয়া যাবে না মেয়েরা, এটাতে তোমাকে অ্যাট্রাকটিভ লাগবে না, মানুষের চোখ অ্যাট্রাক্ট করবে। এত রিচ কালার হবে না। সাদা ইজ এ গুড চয়েস। এটা লাগালে না একদম ভদ্র লাগবে, বুঝলে? একদম ভদ্র বাড়ির মেয়ে। আর একদম পেল কালার তো মানুষের চোখও অ্যাট্রাক্ট হবে না। ইয়েস, দিস ইজ আ গুড চয়েস। তো তোমরা সাদা রঙের ওড়না নিয়ে ঘুরবে, ঠিক আছে? সাদা রঙের ওড়না, ইয়েস। এটা দেখো, বেশ ভালো লাগছে না? তো কেউ কোনো ছেলেরা তোমাকে অ্যাট্রাক্টই হবে না তোমার দিকে। একদম ভালো ভদ্র বেহানজি। গলাটা ঢাকো, সুন্দর করে ঢাকো, বডির কোনো আরে
হাত আর মুখটা যে দেখা যাচ্ছে, কি করা যায়, হাত মুখটাও ঢেকে দিচ্ছি। হ্যাঁ, বাজারে পাওয়া যায় না, আমার কাছে তো নেই, যে ট্যান থেকে বাঁচার জন্য যে হাতে পড়ে ওইগুলো, নাহলে বুরখা কিনে নিও, তাহলে মুখটা পর্দা দিয়ে ঢেকে যাবে। আর হাতগুলো কিন্তু প্লিজ ঢেকে রাখো, হাতটাও কিন্তু দেখানো যাবে না, হাতটা দেখে নোখ ঠোক দেখে যদি আবার অ্যাট্রাক্ট হয়ে যায়, না না, কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে? কোনো রকমে ওদের উচকিয়ে দেওয়া যাবে না, হরমোনের বিষয় তো, বুঝছো না কেন? একটু নিজেকে সংযত করো। মেয়ে হতো বুরখাতেও তো অনেক মানুষের রেপ হয়, তাহলে যারা বুরখা পরে মাথা টাথা ঢেকে রাখে, ওরা এমন কি করে যেটা বুরখা পরলে ওদের রেপ হয়? হ্যাঁ, বুরখাতেও কি ওদের অ্যাট্রাকটিভ লাগে? এমন আপনারাও অনেক ঘটনা শুনেছেন না, বুরখাতে, শাড়িতে, সব কিছু ঢেকেও মেয়েদের রেপ হয়েছে। কি কারণে? ছেলেরা তাহলে কি দেখে অ্যাট্রাক্ট হয়ে গেছিলো যার কারণে বুরখা শাড়িতে ওদের রেপ করতে হয়েছে? ও, বুঝতে পেরেছি, আচ্ছা, মুখ দেখা যাচ্ছিল, আঙ্গুল দেখা যাচ্ছিল না, অবভিয়াসলি কি বলে, সুন্দর সুন্দর নোক, ফেয়ার টোন দেখে উস্কে যাচ্ছিল না হরমোনস। হ্যাঁ হ্যাঁ, রেপ করার তো ইচ্ছে হতেই পারে, প্লিজ প্লিজ, হ্যাঁ, এগুলো ঢাকারও ব্যবস্থা করো। আপাতত আমি ঢাকছি না, প্লিজ তোমরা প্লিজ ঢেকে এসো, হ্যাঁ, তোমরা ঢেকে রেখো। দেখো এত রেপ হচ্ছে, তোমাদেরই কিন্তু সংযত হতে হবে, ছেলেরা তো পারছে না, তোমরাই হয়েও। হ্যাঁ, বাও, এই আমি আবার বলছি আমাকে সুন্দর লাগছে, আর কি করে সুন্দর লাগবে না সেটাই তো এখন আমার ভাবার কথা রে বাবা। যাই হোক, আরাম পাচ্ছি না, বোরখা যখন কিনবো হাতটা ঢেকে দিই। ইয়েস, হাত তো ঢেকে দিয়েছি, এবার বোধহয় সেফ। কিন্তু ভাবার বিষয় হলো, রেপটা তো বুরখাতেও হয়, জিন্সেও হয়, মাইক্রোমিনিতেও হয়, শাড়িতেও হয়, ঠাকুরের মন্দিরেও হয়, মসজিদের বাইরেও হয়, পাবেও হয়, নাইট ক্লাবেও হয়, ডাক্তারের হসপিটালেও হয়, পড়ার কোনো ইউনিভার্সিটিতেও হয়। কেন? ছোট কাপড়েও হয়, পুরা ঢেকেও হয়, পরে কবর খুদে উঠিয়েও রেপ হয়, মরার পরে লাশ ফেলে সেই লাশের সাথেও রেপ হয়, 2 বছরের বাচ্চারও রেপ হয়, 80 বছরের বুড়িরও রেপ হয়। কার ভাই, কে কে রেপ হচ্ছে না, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? হ্যাঁ, মদ খেলেও রেপ হচ্ছে, যে বাড়ির থেকে বের হচ্ছে না, একদম পড়াকু স্টুডেন্ট, সব ভালো, ওদেরও রেপ হচ্ছে। তো এখন কি করা? মানে নিজের ইচ্ছা মতন কাপড় পরা ছেড়ে দেবো, নিজের ইচ্ছা মতন থাকা ছেড়ে দেবো, নিজের ইচ্ছা মতন কাজকর্ম বাদ দিয়ে দেবো, সব ছেড়ে দেবো? ওকে, ছেড়ে দিলাম, তাহলে রাত্রে 8টার পরে বের হবো না, রাত্রে বের হলে রেপ হবে। ওকে, তাহলে দিনেও তো রেপ হচ্ছে, তাহলে রাত্রেও বের হবো না বাড়ির থেকে, দিনেও বের হবো না, তাহলে তো রেপ হবে না। কিন্তু ঘরেও তো রেপ হচ্ছে, ঘরের ভিতরে নিজের বাবাও তো মেয়েকে রেপ করছে, এমনও তো ঘটনা শুনতে পারছি। কিন্তু তবু সব দোষ আমাদের মেয়েদের, আমাদের কাপড়ের, আমরা যেভাবে লাইফস্টাইল লিড করি সেইটার, তাই না? রেপ যারা করে তারা হিংস্র, তারা হায়না, যারা রেপ হয় তারা ভিকটিম। প্লিজ তাদেরকে আর বেজ্জত করবেন না, অনেক কষ্ট দিয়ে তারা অলরেডি যায়, তারপর তার ক্যারেক্টার নিয়ে কথা বলে, তার কি কাপড়, কি জামা, সে ড্রিঙ্ক করেছে কি না, সে তার লাইফস্টাইল কেমন, সে কি খুব ছেলেবন্ধু নিয়ে ঘুরতো, সেই সব নিয়ে প্লিজ জাজ করে ওই মানুষটাকে আর কষ্ট দেবেন না, আর বেইজ্জত করবেন না। তার চেয়ে বরং যে মানুষটা রেপ করছে না তাকে জিজ্ঞেস করুন, কে দিয়েছে তোমাকে এত রাইট? হ্যাঁ, যে সে মদ খাক, সে যেই জামা পড়ুক, তোমাকে কে রাইট দিয়েছে যে তুমি সেই মানুষটাকে এভাবে করতে পারো? তাকে কোয়েশ্চেন করুন। সোসাইটি, দয়া করুন, আপনারাই সেই মানুষ যে যখনই কারো রেপ হয় সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে নিয়ে প্রথম পড়েন, মেয়েটা কি মদ খেলো নাকি, কি কাপড় পরেছে, রাত্রেবেলা পাবে গিয়ে রেপ হয়েছে নাকি? আপনারাই সেই মানুষ, সঙ্গে সঙ্গে কখনো ওই বজ্জাতকে ধরে বলেন না হু দ্য হেল আর ইউ, কে রাইটটা দিল, কে অধিকার দিল? সে মদ খেয়ে থাকলে তোকে কে অধিকার দিল যে তাকে ধরে তুই রেপ করবি? ইজ শি আ প্রপার্টি? আপনারা বদলান, আপনাদের মানসিকতা বদলান। আর আমাদের তো অ্যাপেল থাকলোই যাতে দ্রুত আমাদের সিস্টেম চেঞ্জ হোক। এই কয়েকটা না কুইক অ্যাকশন, যদি কোনো কিছু হয়, এনকাউন্টার হয়, ফাঁসি হয়, তাহলে এমনি সব ঠিক হবে। এই স্বাধীন ভারতে আমরা মেয়েরা কতদিন আর পরাধীন থাকবো, কতদিন আর ভয়ে ভয়ে থাকবো বলুন তো? জাস্ট থাকা যাচ্ছে না। বেটি পড়াও বেটি বাঁচাও, যদি বেটি পড়ে আর বাঁচতেই পারলো না, ডাক্তার থেকে ধরে ম্যাজিস্ট্রেট কেউই ভালো থাকতে পারলো না, তাহলে এই বেটিকে কোথায় রাখবেন? বাবা ভার বাচ্চা মেয়ে সন্তান হলে খুশি হওয়ার জায়গায় ভয়ে ভয়ে দিন কাটে যদি, যে আমার বাচ্চা বড় হচ্ছে,
তাহলে তো আর কি করবো সেই সোসাইটিতে থেকে। আর এই যে আমরা গভর্নমেন্টের সিস্টেমকে ব্লেম করছি না, ডিয়ার আন্টিজ অ্যান্ড আঙ্কেল, প্লিজ নিজের বাচ্চার সাথে এইসব ম্যাটার নিয়ে কথা বলুন, দরকার হলে ডক্টর দেখান, ওদের এটা বোঝান যে নিজের বাড়ির বোন তোমার যা, বাইরের মেয়েগুলো তোমার বোন, সেইভাবে রেজ করুন আপনাদের ছেলেদের, ছেলের মতন করে রেস করুন, অতি আদরে, ওগুলোকে বাদর শয়তান হায়না বানাবেন না। ইন্ডিয়ান প্যারেন্টস এইসব নিয়ে যে বাচ্চাদের সাথে কথা বলতে এত লজ্জা করে না, সেই লজ্জার ভুগতান মেয়েরা দিচ্ছে। প্লিজ কথা বলুন, প্লিজ বি অ্যাডভান্স। এখনও যেই দেশে পিরিয়ডসকে লোকে টাবু বলে, মারা মেয়েদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলে না, প্লিজ ডিয়ার আন্টিজ, ইটস টাইম টু চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ হন। মেয়েদের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করুন, ছেলেদের সাথে সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, স্কুলে এইসব জিনিস আরও সিরিয়াসলি টপিক হওয়া দরকার, এগুলো নিয়ে ডিসকাস করা দরকার। ডক্টরের কাছে যান একটা বয়সের পরে, যখন হরমোনাল চেঞ্জেস আসে। প্লিজ প্যারেন্টস, টেক সিরিয়াস, বি সিরিয়াস অ্যাবাউট ইট। নালে এই সোসাইটি শুধু গভর্নমেন্টের হাতে তুলে দিয়ে কোনো দিনও ঠিক হবে না, আর মেয়েরা কোনো দিনও সেভ হবে না। যদি মেয়েদের বাঁচাতে চান তাহলে আপনাদের রোল অনেক বড়, অনেক ভাইটাল। ডিয়ার প্যারেন্টস, প্লিজ ছেলেদের বোঝান এই বিষয়গুলো, ছোটোবেলার থেকে বোঝান। এই জেনজি সোসাইটি না, ওরা নিজেদের জেনজি বলে যে কি ক্লেম করে, ওদের তো কোনো ইমোশন কানেকশন নেই, ওরা তো সব ওকেতে চলাচ্ছে। ওদের সাথে কথা বলুন, জেনজিনেসে যে কিছু নেই, ইমোশনাল আর রুটটা বুঝান, প্লিজ বুঝান। এই ফেসবুক রিলস নিয়ে যে আপনারা নাচ গান করছেন, সেই সময়টা করুন, সেটা আপনার ব্যক্তিগত সময়, কিন্তু তারপরেও কিছু সময় আপনার বাচ্চাকে দিন, তার সাথে কথা বলুন, তাকে পড়াতে পড়াতে তার দৈনন্দিন জীবনে কি চলছে, ইজ ই ডিপ্রেসড, ও কি চায়, সেগুলো বুঝুন। এই যে আপনারা আপনাদের বাচ্চার থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছেন না, তাই এত বেশি বাচ্চারা আজকের জেনারেশনে ডিপ্রেশনের শিকার হচ্ছে। দে ফিল অ্যালুপ। আমি মানি যে আপনাদেরও জীবন আছে, আমারও জীবন আছে, কিন্তু বাচ্চাটাও তো আমাদের জীবনের পার্ট। একটা সময় না হয় ওই বাচ্চাটার জন্য আমরা রাখলাম আমাদের বিজি শিডিউল থেকে, ওদের সাথে কথা বলার জন্য, ওদের ভালো বন্ধু হওয়ার জন্য। দেখবেন অনেকটা হয়তো প্রবলেম সলভ হতেও পারে। আর ডক্টর মৌমিতার দেবনাথের কথা কি বলবো, আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন। প্রথমে তো হসপিটাল থেকে বলা হলো এটা সুসাইড, কেন এমনটা হলো, তারপর সেই রুমেই শুনলাম বসে মিটিং করে এটাকে একটা মানুষের পুরো সিনেমা, ওয়েব সিরিজ, মানুষটা রেপ করলো, ব্লুটুথ ফেলে গেল, তারপর পুলিশ আসলো, 3জন মানুষকে সিসিটিভি দেখে ওরা পেলো যে ওইখানে 4জনই এসে, 4জনের মধ্যে একজনের ওই ব্লুটুথ ডিভাইস মিলে গেছে, হি ইজ প্রুভড। কিন্তু একটা মানুষ এইভাবে কি করে মারতে পারে, 150 গ্রাম অফ কি বলবো সিমেন ওর ভিতরে কি করে পাওয়া যেতে পারে, ইট ইজ প্রুভ, ইট ইজ গ্যাং রেপ। তার মানে এটা প্ল্যান্ড মার্ডার, তাই তো? একটা কল রেকর্ডিং এর মধ্যে খুব ভাইরাল হয়েছে, জানি না আপনারা জানেন কি না, শুনেছেন কি না, হয়তো অনেকেই শুনেছেন, আমি আরেকবার শুনাই। মেয়েরা যে মেয়েদের শত্রু আরেকবার প্রুভ হলো, আর মানুষ যে কবেই মানুষত্ব হারিয়ে ফেলেছে, হায় রে মানুষ। চেঞ্জ হোক, আমার মনে হয় এনাফ ইজ এনাফ। এই রেকর্ডিংটা শুনুন। সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আর্যিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না
বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়। তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আর্চিকল মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাকে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছে উনি, পার্টির মানে একদম খুদ মানে উপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। আর এই মেয়েটি যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেড 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। আর প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গোটা গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, গলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে। সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে। ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়।
এই মানুষগুলো ভাবুন, জীবিত মানুষকে তো ছাড়ুন, একটা মৃত মানুষকেও শেষ সম্মানটুক দিতে পারে না। এগুলো মানুষ, এগুলো আমাদের ভবিষ্যতের ডাক্তার, এগুলো আমাদের ভবিষ্যতের অনেক পদে আছে, এদের কাছে আমাদের যেতে হবে। কতটুকু সেফ থাকবো আমরা? আর ঠিকই আছে দাবি দিদির তো এই এত কিছু হওয়ার পরে সত্যি পদ ত্যাগ করা দরকার। একটা জীবনের মূল্য সে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে। ছি ছি, বেঙ্গলের যে এত খারাপ অবস্থা, এই কিচ্ছু বলে না লাভ নেই এই রাজনৈতিক কথাবার্তা। মানে যখন আমি শুনছিলাম প্রথমবার, লিটারালি আমার চোখ দিয়ে জল গড়াচ্ছিল। এত নৃশংসভাবে, মানে না মারলে হতো না, মেরে ফেলে করে নিতি। মানে ভাবা যায় না, যা শুনছি কানে, মানে কল্পনা করতে পারছি না। জাস্ট এতহীন ইনহিউম্যান কি করে হতে পারে? আর দি ভালচার্স, মানুষ মনে হচ্ছে না তো। আর আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ করবে এই শিলচরের আসাম ইউনিভার্সিটির প্রিন্সিপাল। ল ডিপার্টমেন্ট 6 সেমিস্টারের একটা মেয়ের সাথে মলেস্টেশন করতে গিয়ে মেয়েটা প্রথমে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে গেছে, তারপর সে আবার বুঝিয়ে বাজিয়ে কথা শুনবো বলে রুমে ডেকে তারপর মলেস্ট করার চেষ্টা হচ্ছে। সেটা নিয়ে উথাল পাথাল চলছে, ধর্ণা ধরা হচ্ছে। এই শিলচরের আমাদের আসাম ইউনিভার্সিটির এই ঘটনা। আইন বিভাগের 6 সেমিস্টারের ছাত্রী, বলুন মানুষ কোথায় সেফ? এই ছাত্রী পড়তেই তো গেছিল ইউনিফর্ম পরে, বলুন। প্লিজ ছেলেদের শেখান ডিয়ার আন্টিজ, যে তারা যেন নিজের বোন ছাড়াও অন্য মেয়েদেরও ভালো চোখে দেখতে শিখে। কারণ আমরা তো, তারা মদ খাক, ছিকা গেঞ্জি পড়ুক, হাফ প্যান্ট পড়ুক, কিছু না পড়ুক, কোথায় আমাদের তো মতিগতি চেঞ্জ হয় না, আমাদের তো লোভ আসে না ওদের নিয়ে। অনেক ছেলেরাই এই সোসাইটিতে আমাদের বন্ধু, আমাদের দেখে রাখছে, সামলিয়ে রাখছে, ওরা আছে বলেই তো এখনও আমরা, সমাজটা এখনও চলছে। বাট এটাও ডিনাই করার কোনো জায়গাই নাই যে এই যে ধর্ণা তুলছে অনেক মানুষ, কিন্তু ভিতরে ভিতরে তারাও ভালচার, তারাও হায়না, শুধু বাইরে মানুষের চেহারা পরে ঘুরছে। এমন অনেক এক্সাম্পল আমরা আগেও দেখেছি, ইজন্ট ইট গাইস? ঠিক বললাম না ভুল? সেটা আপনারাই জানাবেন।